ওয়েলকাম টু ম্যাথস পিরান্ট্রি অ্যান্ড কনসেপ্ট গ্রো ইনস্টিটিউট। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি থার্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 12-এর চিত্রণ অধ্যায় নিয়ে। চিত্রণ অধ্যায় অর্থাৎ অপেক্ষক বা চিত্রণ যেটা বলে, তোমাদের দ্বিতীয় অধ্যায়। সম্বন্ধ প্রথম অধ্যায়, ইউনিট ওয়ানের সেকেন্ড চ্যাপ্টার আমরা আজকে পড়ব। চিত্রণ কিন্তু তোমাদের ক্লাস 11-এ ছিল। চিত্রণ বা অপেক্ষক কি জিনিস সেটা তোমাদের ছিল অলরেডি, তোমরা 11-এ ফার্স্ট সেমিস্টারে করেছো। থার্ড সেমিস্টারে কি আছে, মেইনলি চিত্রণের বা অপেক্ষকের প্রকারভেদ আছে। প্রকারভেদ সম্পর্কে আমরা থার্ড সেমিস্টারে মেইনলি পড়ব। কিন্তু চিত্রণ জিনিসটা কি ছিল, সংজ্ঞা কি, সেগুলো আবার একবার ঝালিয়ে নিতে হবে, না হলে তোমাদের অসুবিধা হবে। তো দেখো, প্রথমে কয়েকটি সংজ্ঞা এবং গুরুত্বপূর্ণ ফলাফল আছে। প্রথমে দেখো, চিত্রণ কাকে বলে বলেছে। চিত্রণ কি না, তো এ ও বি দুটো সেট, কমপক্ষে একটি পদ থাকবে, মানে এ ও বি নন এমটি সেট, মানে এ নট ইকুয়াল টু ফাই, বি নট ইকুয়াল টু ফাই, মানে এ ও বি ফাঁকা সেট না, শূন্য সেট না। এবার এফ, যদি এফ এমন একটা নির্দিষ্ট নিয়ম হয়, এফটা কি একটা নিয়মটা কি করে, যা এ সেটের প্রত্যেকটি পদ এক্স এর সঙ্গে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াই কে সংযুক্ত করে। এটাই হচ্ছে মেইন কথা, যেটা তোমাদেরকে বুঝতে হবে। এ সেটের প্রত্যেকটি পদকে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াই এর সাথে যুক্ত করে। এ সেটের প্রত্যেকটি পদ এক্স কে বি সেটের একটি নির্দিষ্ট পদ ওয়াই এর সাথে যুক্ত করে। এফ একটা নিয়ম, সেই নিয়ম দ্বারা, তাহলেই এফ নিয়মটাকে কি বলা হবে, চিত্রণ বা অপেক্ষক বলা হবে। তাহলে এফ নিয়মটাকে কি বলা হবে, যে বি সেটে এ সেটের একটি চিত্রণ বা ম্যাপিং, ইংরেজিতে চিত্রণ বা ইংরেজিতে ম্যাপিং বলা হয়, এবং অপেক্ষক বা ইংরেজিতে ফাংশন বলা হয়। দুটো নাম আছে, বাংলায় দুটো নাম, অপেক্ষক ও চিত্রণ, ইংরেজিতে দুটো নাম, ফাংশন এবং ম্যাপিং। এবার তোমরা এই যে সংজ্ঞাটা পড়লে, উদাহরণ না দিলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তো একটা উদাহরণ নিয়ে দেখব যে এই ব্যাপারটা কি দাঁড়াচ্ছে। এবং এখানে আরো অনেক কিছু আছে, দেখতে পাচ্ছ তোমরা। এটা তোমাদের ছায়া বই থেকে তোলানো হয়েছে, তোমরা নিজের নিজের বইয়ে পেয়ে যাবে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে এখানে দুটো সেটের কথা হচ্ছে। সেটটাকে একটা নিয়ম এফ দ্বারা জুড়ে দিচ্ছি কিভাবে, না তো এ সেটের প্রত্যেকটা পদকে জুড়তে হবে, এ সেটের কোনো পদ ফাঁকা থাকা চলবে না, এবং বি সেটের কোনো একটা নির্দিষ্ট পদের সাথে এ সেটের পদটা যুক্ত হবে একটা নিয়ম দ্বারা। তাহলে এফটাকে বলা হবে চিত্রণ বা অপেক্ষক। এবং বিষয় অনেক আছে আরো বলার, তো তোমাদেরকে কিন্তু আমি একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। দেখো, উদাহরণটা কি নিচ্ছি, এফ এক্স ইজিক্যাল টু, ধরো এক্স স্কোয়ার নিলাম, আর এফটা বাস্তব সংখ্যা থেকে, না স্বাভাবিক সংখ্যা থেকে স্বাভাবিক সংখ্যার মধ্যে নেওয়া হয়েছে। এবার দেখো, স্বাভাবিক সংখ্যার সেট এন, এটা স্বাভাবিক সংখ্যার সেট এন, এটা এফ নিয়ম দ্বারা এই দুটো সেট যুক্ত আছে। নিয়মটা কি দেখো, নিয়মটা কি না, তো এক্স কে এক্স স্কোয়ার করে দিবে, মানে ধরো এখানে তো স্বাভাবিক সংখ্যা আছে, মানে 1 আছে, 2 আছে, 3 আছে, আর এখানে আছে স্বাভাবিক সংখ্যা, মানে 1 2 3 4 এগুলো আছে। তো দেখো, 1 কে 1 এর বর্গের সাথে যুক্ত করবে, মানে 1 এর বর্গ কি হয়, 1 হয়, তাহলে 1 সাথে 1 যুক্ত হবে। 2 এর বর্গ কি হয়, 4 হয়, মানে 2 এর সাথে 4 যুক্ত হবে। 3 এর বর্গ 9 এর সাথে যুক্ত হবে। মানে দেখো, এর প্রত্যেকটা পদ যুক্ত হবে। এখানে আরো ডট ডট দিলাম, মানে আরো অনেক পদ আছে, এখানে অনেক আরো পদ আছে, অবশ্যই অসংখ্য পদ আছে, আমরা জানি স্বাভাবিক সংখ্যায়। তো দেখো, 1 এর বর্গ 1, 2 এর বর্গ 2, মানে এই যে অপেক্ষকটা এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। আর এটা একটা নিয়মটা কি না, তো বর্গ করে দিবে, এক কথায় যে কোনো একটা পদকে এন থেকে তুলবে, তারপর বর্গের সাথে যুক্ত করবে। তো এক্ষেত্রে এই যে এটা একটা অপেক্ষকের উদাহরণ হলো। এবং এভাবে বলতে পারি যে এফ অফ 2 সমান 4, মানে কি, আমরা বলতে পারি যে 2 এর দেখো, এখান থেকে বলা যায় 2 এর প্রতিবিম্ব
4, 2 এর প্রতিবিম্ব 4। আর উল্টো ভাবে বলা যায় 4 এর প্রাগবিম্ব 2। প্রতিবিম্ব বা ইংরেজিতে ইমেজ বলা হয়, হ্যাঁ, আর প্রাগবিম্ব ইংরেজিতে প্রি ইমেজ বলা হয়। এগুলো সব কিন্তু 11-এ ছিল অলরেডি। তো দেখো এক্ষেত্রে এই উদাহরণটার ক্ষেত্রে স্পেশালি এই যে একটা অপেক্ষক বা চিত্রণ, এবং এক্ষেত্রে চিত্রণটা এইভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, এবং এটা একটা চিত্রণ হবে কারণ এর দেখো প্রত্যেকটার বর্গ উপস্থিত। আমরা জানি স্বাভাবিক সংখ্যার বর্গ করা যায়, 6 তার বর্গ 36। তাহলে বুঝতে পারলে 6 যুক্ত হবে 36-এর সাথে, কারণ 6 এর বর্গ 36। তাহলে এইভাবে বলতে পারি যে 6 এর প্রতিবিম্ব 36 এবং 36-এর প্রাকবিম্ব 6। তো তোমরা মনে রাখবে যে চিত্রণ তখনই সংজ্ঞায়িত হবে যখন এই যে, আচ্ছা প্রথমে আরেকটা বলে দিই, প্রথম যে সেট এটাকে বলা হয় ডোমেন, ডোমেন বা ক্ষেত্র বলা হয়, বা আরেকটা নাম আছে অঞ্চল। আর পরে যে সেট এটাকে বলা হয় কোডোমেন বা উপ অঞ্চল বা উপক্ষেত্র। বুঝতে পারলে? প্রথম সেটটাকে বলছে ডোমেন বা ক্ষেত্র বা অঞ্চল, পরের সেটটাকে বলছে উপ অঞ্চল বা উপক্ষেত্র। প্রথম যে পদগুলো থাকবে সেগুলো হচ্ছে মানে 1, 2 এগুলো কারো না কারো প্রি ইমেজ। আর ওই যে কোডোমেন যারা আছে সবাই কিন্তু ইমেজ নাও হতে পারে। যেমন দেখো আমরা জানি স্বাভাবিক সংখ্যা শ্রেণীর মধ্যে 3 আছে, কিন্তু 3 কি কারো বর্গ? না। তাহলে 3 কারো বর্গ না, তার মানে 3 এর প্রি ইমেজ নেই, প্রাগবিম্ব নেই। 2 এর প্রতিবিম্ব আছে 4, 3 এর প্রতিবিম্ব আছে 9, কিন্তু 3 এর প্রাগবিম্ব নেই। এমনটা হতে পারে যে প্রত্যেকের প্রাগবিম্ব নেই, প্রত্যেকের প্রাগবিম্ব থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু প্রত্যেকের প্রতিবিম্ব থাকতেই হবে। মানে এ সেটে কেউ ফাঁকা থাকা চলবে না, বি সেটে কেউ ফাঁকা থাকতেও পারে যারা কিনা আগের এ সেটের কোনো পদের সাথে সংযুক্ত নয়। কিন্তু তোমরা সংজ্ঞাতে কি পড়লে? এ সেটের প্রত্যেকটা পদ মানে ডোমেনের প্রত্যেকটা পদ বি সেটের একটা নির্দিষ্ট পদের সাথে যুক্ত। আবার এই নির্দিষ্ট কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। দেখো 2 4-এর সাথে যুক্ত, 2 কিন্তু আর কারোর সাথে যুক্ত হতে পারবে না। বুঝতে পারলে? আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ব্যাপারটা বোঝানো হচ্ছে। দেখো দেখো আর একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে। এক্ষেত্রে ধরো এই একই এক্সাম্পল, কিন্তু এখানে আমি নিলাম বাস্তব সংখ্যা, এখানে নিলাম স্বাভাবিক সংখ্যা। তাহলে দেখো বাস্তব সংখ্যার মধ্যে মাইনাস গুলো আছে, -2, 0, 1, 2, আর এখানে স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 সবই আছে পরস্পর। তো দেখো আবার যদি আমি এফটা, এবার কিন্তু এফ ম্যাপ R2N না হয়েছে, হ্যাঁ এভাবে লেখা হয়, মানে এফ যে চিত্রণটা সেটা আর থেকে এনে গিয়েছে। এবং আবার সংজ্ঞায়িত কিভাবে? ওই একই f(x = x²। এক্ষেত্রে দেখো এফ অফ মানে -2 মানে 2টা কার সাথে যুক্ত হবে? 4-এর সাথে, কারণ -2 এর বর্গ কি হয়? 4 হয়। f অফ -2 = -2 এর স্কোয়ার, সেটা 4 হবে। আবার 2টাও দেখো 4-এ যুক্ত হবে, কারণ f অফ 2টাও কি হবে? 2² মানে 4 হবে। তো দেখো দুজনের প্রতিবিম্ব একই পেলাম, এটা আমরা পেতেই পারি। দুজনের প্রতিবিম্ব একটা হতেই পারে, কিন্তু একজনের প্রতিবিম্ব যদি দুটো হয় তাহলে সেটা কিন্তু চিত্রণ হবে না। বুঝতে পারলে? এটা চিত্রণ হবে। 1-এর প্রতিবিম্ব অবশ্যই 1, 0-র প্রতিবিম্ব, আচ্ছা এখানে চিত্রণ এটা হবে না কেন বলতো? 0-র প্রতিবিম্ব পাবো না আমরা, 0-র স্কোয়ার 0 হয়, কিন্তু এদিকে দেখো আমি কি নিয়েছি? স্বাভাবিক সংখ্যা নিয়েছি, স্বাভাবিক সংখ্যা কিন্তু 0 নেই। আমরা যদি এখানে আর নিতাম তাহলে কিন্তু এটা চিত্রণ হতো। এখানে 0 আছে, 0-র কোনো প্রতিবিম্ব নেই, তাহলে এটি চিত্রণ নয়। এটি যেহেতু 0-এর প্রতিবিম্ব নেই, 0-র যেহেতু প্রতিবিম্ব নেই তাই এটি কিন্তু চিত্রণ নয়। দেখো আমরা নেক্সট চলে যাব, আরো বিষয়গুলো বুঝবো। দেখো কি কি ছিল আর
এখানে দেখো চিত্রণের সংজ্ঞা আছে এবং প্রতিবিম্ব, প্রাকবিম্ব এগুলো সব বলা হয়ে গেছে, অলরেডি বলে ফেলেছি। আচ্ছা, পাল্লা বা প্রসারটা এখনো বলিনি। তো দেখো পাল্লা বা প্রসার কি ছিল। এখানে আগের যে পেজটা ছিল সেখানে দেখো আমি যে উদাহরণটা নিয়েছিলাম, এক্ষেত্রে ছিল না 3-এর কোনো প্রাকবিম্ব ছিল না, হ্যাঁ, 1-এর প্রাকবিম্ব 1 নিজে, 2-এর প্রাকবিম্ব কেউ ছিল না, কারণ কারোর বর্গ তো 2 হয় না। তাহলে এই যে 3, 2 এগুলো প্রাকবিম্ব নেই। যাদের প্রাকবিম্ব আছে মানে 1, 4, 9, যাদের প্রাকবিম্ব আছে এদেরকে নিয়ে যে সেট সেটাকে বলছে পাল্লা। মানে এই যে 2 তার প্রাকবিম্ব নেই, 3 তার প্রাকবিম্ব নেই, এরা কিন্তু উপ অঞ্চলে আছে কিন্তু পাল্লাতে নেই। তাহলে পাল্লাতে কারা আছে? 1, হ্যাঁ, 4, 9 এরা আছে, পাল্লাতে আছে। পাল্লাটা পাল্লাটা কি হবে? সব সময় উপসেট হবে। পাল্লা উপসেট হবে কার? উপ অঞ্চলের। উপ অঞ্চলে যারা আছে সবাই উপ অঞ্চলে আছে, কিন্তু যাদের প্রাকবিম্ব আছে তারাকেই শুধু কি বলা হয়, মানে তারাই শুধু পাল্লাতে আছে। মানে প্রাকবিম্বের সেটটা হচ্ছে পাল্লা, প্রাকবিম্বের সেটটা হচ্ছে পাল্লা বা রেঞ্জ। দেখো নেক্সট, প্রতিবিম্বের সেট, মানে এক কথায় পাল্লার সেটটাকে প্রতিবিম্বের সেট বলা হয়। হ্যাঁ, তো যেমন ধরো এখানে একটা উদাহরণ নিয়েছে, উদাহরণটা তোমরা বোঝার চেষ্টা করো। এক্স একটা পয়েন্ট আছে, এক্স এর মধ্যে -1, -2, 2, 3, ওয়াই এর মধ্যে এগুলো আছে। এবার এফ ম্যাপ এক্স টু ওয়াই বলেছে। তো কি বলেছে এখানে যে ওয়াই ইজিক্যাল টু এফ এক্স সমান x² + 1 দ্বারা প্রদত্ত, মানে এটা এটা সংজ্ঞায়িত করা আছে। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী তোমাদের দেখো, এই সংজ্ঞা অনুযায়ী কি হবে, এই যে এই মানগুলো আমরা বের করব, কি মান বের করব? f(-1), তাহলে f(-1) কি দাঁড়াবে? -1 এর স্কোয়ার প্লাস 1, কারণ কি এফ এক্স এর সূত্র কি? এফ এক্স এর সূত্র হচ্ছে x² + 1। তাহলে -1 মানে -1² + 1 মানে কি 1 + 1 2, 1 + 1 2 হচ্ছে। তাহলে দেখো f(-1) সমান 2 হচ্ছে, f(-2) সমান 5 হচ্ছে, একইভাবে f(2) সমান 5 হচ্ছে, f(3) সমান 10 হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওখানে, মানে যদি আমি ছবি আকারে এটা বোঝাই তোমাদের, তাহলে দেখো এক্স সেটে কে কে আছে? -1, -2, 2, 3, এটা এক্স সেটে আছে। আর ওয়াই সেটে কি আছে? ওয়াই সেটে আছে 1, 2, 5, 10 এবং 17। তো এক্ষুনি দেখলাম আমরা যে -1 গেছে কোথায়? 2-এ, তাহলে -1 2-এ গেছে, -2 কোথায় গেছে? 5-এ গেছে, -2 5-এ গেছে, 10-এ, 3 কোথায় গেছে? 10-এ, 2 গেছে কোথায়? 2 5-এ গেছে। আচ্ছা, 2 জন একই জায়গায় যেতে পারে, প্রত্যেককে যেতে হবে, প্রত্যেকের প্রতিবিম্ব থাকা চাই, 2 জনের প্রতিবিম্ব একই হতে পারে কিন্তু একজনের প্রতিবিম্ব দুটো হবে না। তার মানে এটা তো অবশ্যই একটা চিত্রণ হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখো, 1-এর এবং 17-র কিন্তু প্রাকবিম্ব নেই। তাহলে এই যে 2 5 10, 2 5 10, এই যে এই সেটটা, এটাই হচ্ছে আমাদের পাল্লা, পাল্লা বা প্রসার। পাল্লা বা আরেকটা নাম আছে প্রসার, ইংরেজিতে সেটাকে রেঞ্জ বলা হয়। আর এই পুরো সেটটা তো অবশ্যই কোডোমেন বা উপ অঞ্চল। পাল্লা কাদেরকে বলবো? যাদের প্রাকবিম্ব আছে তারা পাল্লা। কারা পাল্লাতে নেই? যাদের প্রাকবিম্ব নেই, 1, 17 এদের পাল্লা প্রাকবিম্ব নেই, মানে এরা কারোর সাথে যুক্ত না। তাহলে 1 এবং 17 কি উপ অঞ্চলে আছে কিন্তু পাল্লার মধ্যে নেই। ব্যাপারটা নিশ্চয় বুঝতে পেরেছো? রেঞ্জ সেট বা পাল্লা যদি লিখতে বলে বা প্রসার লিখতে পারে বলে, তাহলে কি হবে? 2, 5 এবং 10 এরাই হচ্ছে পাল্লা, এই সেটটা। তো দেখো এখানে লিখেছে যে সেটটার হচ্ছে পাল্লা হলো 2, 5, 10 এবং উপ অঞ্চল পুরোটাই, ওয়াই সেটটাই উপ অঞ্চল। বুঝতে পারলে এই বিষয়গুলো? দেখো নেক্সট আমরা চলে যাচ্ছি
এখানে এই ছবিটা দিয়ে দেখো, বুঝেছি আমি, ছবিটা আঁকলাম যদিও। হ্যাঁ, এখানে প্রত্যেকেই কিন্তু কারো না কারোর সাথে যুক্ত, -2 আর 2 দুজনেই 5-এর সাথে যুক্ত, কিন্তু এখানে 1 এবং 17 এদের কোনো প্রাকবিম্ব নেই। এদিকে ফাঁকা থাকতেই পারে, এদিকে কেউ ফাঁকা থাকা চলবে না। এবার আমরা চিত্রায়নের প্রকারভেদ চলে আসছি, মানে এবার ক্লাস 12-এ আমরা প্রবেশ করছি। ক্লাস 11 যেগুলো ছিল বেসিক, সেগুলো আলোচনা হলো। এবার ক্লাস 12 দেখো, তোমাদের চিত্রণের প্রকারভেদ, নেক্সট পয়েন্ট, চিত্রণের প্রকারভেদ। চিত্রণের 4টি প্রকার আছে, কিন্তু তোমাদের সিলেবাসে 2টি আছে। মানে ইনজেকশন বা এক এক বা একৈক চিত্রণ, এটা দেখো তোমাদের সিলেবাসে আছে। এক এক চিত্রণ কখন বলবো, কোনো একটা চিত্রণকে এক এক চিত্রণ কখন বলবো? দেখো এখানে বলেছে সংজ্ঞাটা, একটি চিত্রণ এফ ম্যাপ এ টু বি, এটাকে এক এক বা একৈক চিত্রণ বা ইনজেকটিভ অপেক্ষক বলা হবে যদি এ সেটের স্বতন্ত্র পদসমূহের বি সেটে স্বতন্ত্র প্রতিবিম্ব থাকে। এক কথায় আমি সহজভাবে তোমাদেরকে বলছি যে এক এক চিত্রণ বলতে গেলে প্রত্যেকের এ সেটের প্রত্যেকটা পদ এর একটি প্রতিবিম্ব থাকবে, মানে প্রত্যেকটা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব থাকবে। 1 2 3, 1 2 3 4। তো দেখো এখানে 1 এর প্রতিবিম্ব 1, 2 এর প্রতিবিম্ব 2, 3 এর প্রতিবিম্ব 4। এটা এক এক চিত্রণ, কারণ প্রত্যেকের আলাদা আলাদা প্রতিবিম্ব আছে, তাহলে এটা এক এক হবে, এক এক হবে। কিন্তু কোনটা এক এক হবে না? ধরো এটা এ বি, 1 2 3, 1 2 3 4, 1 এর 1, 2 এর 2, 3 এরও 2। দেখো এটা এক এক নয়, এটা চিত্রণ কিন্তু এক এক চিত্রণ নয়। কেন? এখানে 2 এবং 3 এর প্রতিবিম্ব কিন্তু একটাই, সেটা হলো 2। প্রত্যেকটা পদের আলাদা আলাদা প্রতিবিম্ব থাকতে হবে, তাহলেই কি হবে? এক এক চিত্রণ হবে। যদি দুটো প্রতিবিম্ব আমরা পেয়ে যাই এমন যাদের প্রতিবিম্ব একই, দুটো যদি বিন্দু এরকম পেয়ে যাই যাদের প্রতিবিম্ব একই, তাহলে এক এক চিত্রণ নয়।